ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমরা একটা নতুন HTML ডকুমেন্ট শুরু করে দিই। ডকুমেন্টের টাইটেল দিলাম টিউটোরিয়াল 5, সেভ করলাম। আচ্ছা, আর এখানে রিফ্রেশ দিলাম। এবার এটা আমাদের টিউটোরিয়াল 5 চলে আসলো। আমরা যদি একটা প্যারাগ্রাফ দেই, প্যারাগ্রাফের মধ্যে আমরা যে লেখাগুলো লিখি, তারপর একটা নতুন প্যারাগ্রাফ সেভ করলাম, এখানে রিফ্রেশ দিলাম। এখন দেখেন যে এখানে কিন্তু কোনো নতুন লাইন শুরু হইতেছে না, যে পুরো প্যারাগ্রাফটা একসাথে উঠতেছে। কিন্তু কখনো যদি এমন হয় যে আমরা একটা কবিতা লিখি, তখন কিন্তু আমাদের অনেকগুলো নতুন লাইন শুরু করতে হয়। ধরুন আমরা যদি একটা কবিতা লিখতে চাই, এইভাবে জনি জনি এসপাপত এরকম যে কোনো একটা কবিতা লিখতে চাই, আর এটাকে রিফ্রেশ দিলাম। আমরা এখানে কিন্তু লিখছি অনেকগুলো লাইন, কিন্তু এইখানে কিন্তু সব একটা লাইনে চলে আসছে। তো HTML বোঝে না যে আমরা নতুন লাইন স্টার্ট করছি। এটার জন্য আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ ইউজ করে বুঝাইতে হবে যে হ্যাঁ, এখানে আমরা একটা নতুন লাইন চাই। সেই জন্য আমরা ট্যাগটা যেটা ইউজ করতে পারি, BR ট্যাগ। এটাকে বলে একটা ব্রেক ট্যাগ, BR ট্যাগ, ব্রেক ট্যাগ, লাইন ব্রেক, BR। আর একটা BR ইউজ করলাম। প্রত্যেকটা লাইন যেখানে আমরা একটা নতুন লাইন চাইতেছি, সেখানে একটা BR ট্যাগ ইউজ করতে হবে। সেখানে যদি আমরা একটা BR ট্যাগ ইউজ করি, এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে BR, এখানে একটা BR ট্যাগ, এখানে একটা BR ট্যাগ। এটাকে সেভ করলাম আর এটাই রিফ্রেশ করলাম। এবার দেখেন, এবার সবগুলো নতুন লাইন চলে আসছে। কিন্তু যখন আমরা পুরো প্যারাগ্রাফটাই এভাবে প্রত্যেকটা লাইনে বিয়ার দেওয়ার চেয়ে আরেকটা সহজ উপায় আছে, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রত্যেক লাইনে আমাদেরকে বিয়ার দিতে হবে না। আমরা এর চেয়েও সহজেই করতে পারবো। সেটা হচ্ছে বিয়ার ট্যাগগুলো আমি কেটে দিলাম, এটাকে সেভ করলাম, এটাকে রিফ্রেশ করলাম, সবগুলো এক লাইনে চলে আসছে। তো আমরা এখানে সিম্পলি একটা PRE, প্রিজার্ভ ট্যাগ যদি ইউজ করি, এখানে একটা এখানে একটা স্ল্যাশ দিতে হবে, /PRE যদি দিই, এবার সেভ করি, রিফ্রেশ দিলাম। এবার কিন্তু একই কাজ হয়ে গেছে, সবগুলা নতুন লাইন স্টার্ট হয়েছে, কিন্তু আমাদেরকে প্রত্যেক লাইনে বিআর ট্যাগটা ইউজ করতে হয়নি। আচ্ছা, তো এই গেল আমাদের একটা প্রবলেম। এইবার আমরা যদি ফুল যে পেজটা আছে, পুরো পেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, বা যে কোনো একটা কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করব? স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। আমি আপনাদেরকে CSS সম্পর্কে, বেসিক CSS কীভাবে অ্যাড করতে হয় সেটার জন্য একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি ওটার লিঙ্কটা দিয়ে দিব। একটা স্টাইল ট্যাগ ইউজ করলাম, আর ব্যাকগ্রাউন্ড কালার আমাদেরকে লিখতে হবে। স্টাইল ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা চাই, ধরেন লাইট ব্লু একটা কালার যদি দিতে চাই, সেভ দিলাম, রিফ্রেশ করলাম, এই যে পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু হয়ে গেছে। এখন ধরেন এই উপর যে প্যারাগ্রাফটা আছে, এইটার লেখাগুলোর কালার আমরা চেঞ্জ করতে চাই। তো আমরা কি করব? এই প্যারাগ্রাফের যে ট্যাগটা আছে, এই পি ট্যাগে আমরা একটা স্টাইল ইউজ করব। এখানে আমরা লিখব কালার। কালার মানে হচ্ছে টেক্সটের কালার, শুধু কালার দিয়ে টেক্সটের কালার বোঝায়। আমরা টেক্সটের কালার যেটাই চাই, রেড একটা কালার, রেড কালার, সেভ, রিফ্রেশ, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা যদি চাই যে পরের যেই এই পি ট্যাগটা আছে, প্যারাগ্রাফ ট্যাগটা আছে, এই যে প্যারাগ্রাফটা আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করব। তো আমরা কি করব? এখানে একটা স্টাইল ইউজ করব, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রে কালার দিতে পারি, এই যে গ্রে কালার ইউজ করে ফেললাম। তো এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, আর হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করি। আমরা যদি চাই লেখাগুলো বড় করতে, আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে লেখাগুলো বড় করার জন্য, লাস্ট ভিডিওতে যে বলেছি আমরা লেখা বড় করার জন্য হেডিং ট্যাগ ইউজ না করতে, হেডিংয়ের জন্যই শুধু হেডিং ইউজ করতে। যেমন আমি যদি একটা হেডিং চাই, তাহলে আমি কি করব? একটা H1 ট্যাগ ইউজ করব। H1 ট্যাগ ইউজ করে দিস ইজ হেডিং। তো আমরা এরকম বড় লেখার জন্য আমরা হেডিং ট্যাগ ইউজ করব না, যেটা হেডিং শুধু সেটার জন্য হেডিং ট্যাগ ইউজ করব। কিন্তু যদি আমরা চাই এই প্যারাগ্রাফটাকে বড় লেখা করতে, তাহলে আমরা কি করব? এই প্যারাগ্রাফে একটা স্টাইল অ্যাড করব, ফন্ট
সাইজ। তো ফন্ট সাইজ ইউজ করে আমরা ফন্টের সাইজটা যত চাই অত অ্যাড করে দিব। যেমন আমি এখানে 18 পিক্সেল দিলাম, রিফ্রেশ, সাইজটা বড় হয়ে গেছে। আরও যদি বড় চাই 26 পিক্সেল, রিফ্রেশ, আরও বড় হয়ে গেছে লেখাটা। তো এইভাবে করে আমরা লেখা বড় করতে পারি। আমরা লেখা বড় করার জন্য হেডিং ট্যাগ ইউজ করব না। আচ্ছা, এবার এই ফন্টটা আমাদেরকে ভালো লাগতেছে না, ফন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেই জন্য আমরা যেটা করব, ইউজ করব হচ্ছে ফন্ট ফ্যামিলি ট্যাগ। ফন্ট ফ্যামিলি, FONT, ফন্ট ফ্যামিলি। আচ্ছা, ফন্ট ফ্যামিলি ট্যাগ আমরা আপনাদেরকে ফন্টের নামটা দেখে নিতে হবে যে আপনাদের কাছে কোন ফন্টটা ভালো লাগে, পরে ওইটা নামটা ইউজ করবেন। যেমন এখানে আমি স্যান্স সেরিফ নামে যেই ফন্ট আছে ওইটা ইউজ করলাম, রিফ্রেশ দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হয়ে গেছে লেখাটা। তো আমরা যদি সেম আরেকটা প্যারাগ্রাফ এখানে দিই, আমি এটা কপি পেস্ট করলাম, শুধু প্যারাগ্রাফটা সেভ করলাম, এখানে রিফ্রেশ দিলাম। শুধু যদি ফন্ট ফ্যামিলিটা উঠিয়ে দিই, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, দেখেন এটা কিন্তু অন্য একটা ফন্ট, এটার অন্য আরেকটা ফন্ট। তো এভাবে করে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। এখন আমাদের যে হেডিংটা আছে, হেডিংটা আমাদের একদম কর্নারে আছে, কিন্তু অনেক সময় কিন্তু আমরা চাই যে হেডিংটা মাঝখানে লিখতে। আমরা যখন একটা রচনা লিখি তখন কি আমরা যে হেডিংটা আছে ওটা মাঝখানে লিখতে চাই। তো এটার জন্য আমরা যা করতে পারি সেটা হচ্ছে এই যেই হেডিং ট্যাগ আছে এখানে স্টাইল অ্যাড করে আমরা টেক্সট অ্যালাইন নামে যে প্রপার্টি আছে, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, হেডিং ট্যাগটা মাঝখানে চলে আসবে। বা আমরা যদি এটাকে ডান দিকে রাখতে চাই তাহলে সেন্টার না দিয়ে লিখব রাইট, সেভ দিব, রিফ্রেশ করব, ডান পাশে চলে যাবে। আর বাই ডিফল্ট এটা থাকে লেফট, LEFT, লেফট, সেভ করব, রিফ্রেশ দিব, এটা লেফটে চলে যাবে। আর সেন্টার দেওয়ার জন্য CN সেন্টার, সেভ, রিফ্রেশ। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো দেখব। থ্যাংকস ফর ওয়াচিং।